ইন্টারনেটে কিন্তু এখন একটা অডিও ক্লিপ নিয়ে রীতিমতো ঝড় বইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্লিপটিতে তাকে কাঁদতে শোনা যায়, আর এটা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কিন্তু প্রশ্নটা হলো, এই যে কান্না, এটা কি আসলেই দুর্বলতার প্রকাশ, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করি। এই যে কথাটা দেখছেন, এটা দুর্বলতার প্রকাশ নয়, এটা বারুদ। ব্যাপারটা ঠিক এই রকমই। অনেকেই হয়তো প্রধানমন্ত্রীর এই কান্নাকে দুর্বলতা হিসেবেই দেখছেন, কিন্তু একটা ভিন্ন বিশ্লেষণ বলছে একদম উল্টো কথা। তারা বলছে এই অশ্রু কোনো দুর্বলতা নয়, বরং এটা পারমাণবিক গোলা বারুদের মতো শক্তিশালী একটা অস্ত্র। কিন্তু কিভাবে সম্ভব? ঘটনার শুরুটা কিন্তু খুব সাধারণ, একটা ফোন কলের অডিও ক্লিপ থেকে। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক কর্মীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন, কেঁদে ফেলেন। আর তারপর যা হওয়ার তাই হলো। ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় ছড়াতে এক মুহূর্ত সময় লাগেনি, আর সাথে সাথে শুরু হয়ে গেছে নানা রকম জল্পনা কল্পনা। তো এই একটা ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে একদম দুই ধরনের ব্যাখ্যা। একদল বলছে এক কথা, তো আরেক দল বলছে সম্পূর্ণ অন্য কথা। প্রশ্নটা সেই আগের জায়গাতেই, এই কান্না কি দুর্বলতার চিহ্ন, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? মতামতগুলো দেখুন কি পরিমাণ ভিন্ন। একদিকে বিরোধীরা বলছেন এটা আসলে ভয় আর মানসিক শক্তি হারিয়ে ফেলার লক্ষণ। কেউ কেউ আবার বলছেন না না, এটা পুরোটাই একটা সাজানো রাজনৈতিক চাল। অন্যদিকে আরেকটা পক্ষ তো এই অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাদের ধারণা এটা হয়তো এআই দিয়ে বানানো, মানে ডিপ ফেক ভয়েস, বা হতে পারে অডিওটা এডিট করা হয়েছে। আবার এটাও তো হতে পারে যে এটা তার নিতান্তই ব্যক্তিগত কোনো কষ্টের বহিঃপ্রকাশ। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই সব তত্ত্বের বাইরেও আরও একটা বিশ্লেষণ আছে, যেটা পুরো বিষয়টাকে একেবারে অন্য চোখে দেখছে। তাদের মতে এই কান্না কোনোভাবেই পরাজয়ের চিহ্ন নয়, বরং এটা ক্ষমতার একটা মারাত্মক অস্ত্র, যা দিয়ে সমর্থকদের একজোট করা যায়, তাদের উজ্জীবিত করে তোলা যায়। এই যুক্তিটা ঠিকঠাক বুঝতে হলে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর বিশালতার দিকে একবার তাকাতে হবে। সংখ্যাটা দেখুন, প্রায় 7 কোটি, মানে অনেক দেশের মোট জনসংখ্যার থেকেও কিন্তু এটা বেশি। এখন ভাবুন তো, এত বিশাল একটা দলকে এক সুতোয় বেঁধে রাখার জন্য আবেগটা কত বড় একটা অস্ত্র হতে পারে, তাই না? আসলে কিছু কিছু নেতার কাছে তার দলের কর্মীদের সঙ্গে সম্পর্কটা ঠিক যেন অন্ন, বস্ত্র, বাসস্থানের মতোই জরুরি একটা ব্যাপার। আর শেখ হাসিনার ক্ষেত্রে এই বন্ধনটা আরও গভীর, প্রায় পারিবারিক পর্যায়ের বলে মনে করা হয়। তো যখন সম্পর্কটা এতটাই কাছের হয়, তখন নেতার আবেগ, তার কান্না কর্মীদের কাছে একটা খুব শক্তিশালী বার্তা হয়ে পৌঁছায়। এই আবেগের শক্তিটা ঠিক কতটা হতে পারে সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। ২০০৮ সালের নির্বাচনের একটা ঘটনায় এই একটা গল্পই হয়তো পরিষ্কার করে দেবে যে কিভাবে একজন নেতার আবেগ কর্মীদের আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা নিতে পারে, আর এক মুহূর্তে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘটনাটা ছিল এক কথায় নাটকীয়। সালটা ২০০৮। গোলাম মোল্লা রনি নামের একজন নেতা, যিনি তার নির্বাচনী এলাকায় ছিলেন একেবারেই বাইরের লোক, শেখ হাসিনা হঠাৎ করে তাকেই মনোনয়ন দিলেন, তাও আবার কাকে বাদ দিয়ে? ৪০ বছরের এক প্রভাবশালী স্থানীয় নেতাকে। ফলাফল যা হওয়ার তাই হলো। স্থানীয় পুরো দল বিদ্রোহ করে বসল। তারা কাফনের কাপড় পরে শেখ হাসিনার বাড়ির সামনেই বিক্ষোভ শুরু করল। ভাবুন অবস্থাটা। রনি তখন একদম একা, হতাশ, এতটাই যে তিনি নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর কথা ভাবছিলেন। আর ঠিক এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন তিনি এই বিদ্রোহী নেতাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আর ওই একটা মুহূর্ত, ওই মুহূর্তটাই সব কিছু বদলে দিয়েছিল। এরপর যা ঘটল তা প্রায় অবিশ্বাস্য। শেখ হাসিনা বিদ্রোহী নেতাদের ডাকলেন তার বাড়িতে, আর তাদের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন করলেন, তোমরা কাকে বেশি ভালোবাসো, আমাকে নাকি তাকে? এরপর তিনি বলতে শুরু করলেন এক বিশ্বাসঘাতকতার গল্প। কিভাবে তিনি যখন জেলে ছিলেন তখন সেই নেতাই তার সঙ্গে বেইমানি করেছিল। এই কথাগুলো বলতে বলতে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। আর ঠিক সেই মুহূর্তে পুরো দৃশ্যপট পাল্টে গেল। যে নেতারা একটু আগে বিদ্রোহ করছিলেন
তারাও কাঁদতে শুরু করলেন। তারা তার পায়ে পড়ে ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তার মনোনীত প্রার্থীর প্রতি আনুগত্যের শপথ নিলেন। ভাবা যায়, এক মুহূর্তে বিদ্রোহটা আনুগত্যে পরিণত হল। তাহলে ২০০৮ সালের এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আসলে এটাই কিন্তু এখনকার এই ভাইরাল অডিও ক্লিপটা বোঝার আসল চাবিকাঠি। এটা দেখিয়ে দেয় যে আবেগ ব্যবহার করে রাজনৈতিক আনুগত্য তৈরি করা এটা আগেও ঘটেছে। মানে এটা তার জন্য কোনো নতুন কৌশল নয়, বরং একটা পরীক্ষিত পদ্ধতি। এই যে চরম আনুগত্যের কথা বলছি, এর আরেকটা ভয়ঙ্কর উদাহরণ কিন্তু ২১শে আগস্টের গ্রেনেড হামলা। সেদিন মেয়র মোহাম্মদ হানিফের মতো নেতারা নিজেদের জীবনকে তুচ্ছ করে আক্ষরিক অর্থেই একটা মানব বর্ম তৈরি করে শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন। এই ঘটনাগুলো আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তার সমর্থকদের আনুগত্য ঠিক কতটা গভীর, একেবারে জীবন মরণের প্রশ্ন। আর ঠিক এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রাখলেই সেই চূড়ান্ত মন্তব্যটা পরিষ্কার হয়ে যায় যে এই কান্না সাধারণ কোনো কান্না নয়, এটা অ্যাটমিক গান পাউডার, মানে পারমাণবিক গোলা বারুদ। এটা এমন একটা শক্তি যা তার সমর্থকদের এক নিমিষে একজোট করতে পারে আর যে কোনো রাজনৈতিক পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সবকিছু শোনার পর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, রাজনীতিতে আসলে কোনটা বেশি শক্তিশালী? একেবারে নিখুঁত কোনো কৌশল নাকি তীব্র আবেগ? এই ভাইরাল অডিও ক্লিপ আর তার পেছনের এই সমস্ত ইতিহাস আমাদের কিন্তু এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।